এই চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু খুবই 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 ভাইটাল। আজকে ডেট কত বলো? 6 তারিখ, তাই তো? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কনসেপচুয়াল চ্যাপ্টার। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কনসেপচুয়াল চ্যাপ্টার। তো এটা খুব সহজভাবে দেখতে গেলে খুব সহজ। আর আমরা একদমই আমরা জানি যে ফিজিক্স সাবজেক্টটা সহজ নয়, কিন্তু আমরা একটু কঠিন কঠিন জিনিসগুলো, কঠিন নয়, যেগুলো একটু মডারেট জিনিস, সেই জিনিসগুলো একটু ডিসকাস করব খুব সহজভাবে। আর এই চ্যাপ্টারটা পুরোটা যদি আমরা পড়ে ফেলতে পারি খুব ভালোভাবে, তাহলে কিন্তু দারুণ দারুণ কনসেপ্ট আমরা পাবো। সেই কনসেপ্ট গুলো কাজে লাগিয়ে কিন্তু আমরা খুব ইজিলি অনেক প্রবলেম সলভ করতে পারবো। এই চ্যাপ্টারে আমরা কখনো কখনো, এখানে দেখতেই পাচ্ছ যে এই চ্যাপ্টারে আমাদের নাম হচ্ছে কার্য, ক্ষমতা এবং শক্তি। এই তিনটে জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 9-এও সম্ভবত ছিল, 11-এও আছে। এরপর যদি তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ো, বা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো, বা ফিজিক্স নিয়ে পড়ো, বা এই ধরনের কোনো একটা ট্রেডে তোমরা যাও, তাহলে এই ওয়ার্ক ফর এনার্জি যে চ্যাপ্টার, সেটা আরো অনেক ছোট ছোট ডিটেলসে ভাগ হবে। সেখানে বিভিন্ন ধরনের জিনিস আসবে, বিভিন্ন ধরনের ফর্মের শক্তি আসবে। সো সেই শক্তিগুলোর সম্পর্ক হেন তেন ইত্যাদি ইত্যাদি যা আমরা পরবর্তীকালে করব, তার মেন বুনিয়াদ, গঠন, স্ট্রাকচার কিন্তু আমাদের এই ক্লাস 11-এর কার্যক্ষমতা শক্তিতে থাকবে। তো আমরা চেষ্টা করব এখান থেকে কোন রকম কোনো কনসেপশন বাদ না দিতে। তাহলে এখানে আমরা মোটামুটি, আমাদের দেরি হোক লেট হোক, বাট এই চ্যাপ্টারটা কিন্তু আমরা একদম পুরোপুরি কংক্রিট ভাবে শিখবো। আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো, ফার্স্ট আমরা ডিসকাস করি যে আমরা এই চ্যাপ্টারটায় কি জিনিস পড়বো। তাহলে সূচিপত্র, যদি সূচিপত্র ঠিক নয়, ডিসকাশনের টপিকস, এই চ্যাপ্টারের যে টপিকস গুলো আমরা ডিসকাস করব সেগুলো কি কি, সেগুলো হচ্ছে নাম্বার 1, যেগুলো তোমরা জানো সেগুলো আমি খানিকটা রিপিট করব, যে কার্য কি, তারপরে তার ডিটেলস, কার্যহীন বল, কার্যের ফর্মুলা, বিভিন্ন ধরনের ফর্মুলা, একটু ডিটেলসে ক্লাস 9-এর থেকে আরেকটু ভালোভাবে এই জিনিসগুলো পড়বো। কার্যহীন বল পড়বো। তার সাথে সাথে আমরা বিভিন্ন বলের ক্ষেত্রে, বিভিন্ন বলের জন্য কার্য কি হবে সেটা পড়বো, ডিসকাস করব। সেকেন্ড পয়েন্টে আমরা ডিসকাস করব যে ক্ষমতা কি, শক্তি কি। তার আগে, শক্তির আগে আমরা ক্ষমতাটা পড়ে নেব। ক্ষমতা কি, এটা কেমন ধরনের রাশি, তার বিভিন্ন ফর্মুলা, কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেই সমস্ত ডিটেলস আমরা দেখব। এখানেও দেখব কখন কখন ওয়াটলেস হয়, ওয়াট হচ্ছে ক্ষমতার একক, ওয়াটলেস কখন কখন হয়, বা ক্ষমতাহীন কখন হয়। যেমন কার্যহীন বল আছে, যেমন কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা ঘটনা ঘটছে কিন্তু কোনো রকম কোনো ক্ষমতা খরচ হচ্ছে না, তো সেগুলো ওয়াটলেস হবে, সেই ডিটেলসটা আমরা পড়বো। তো এই দুটো খুবই ইজি। তারপর আমরা শুরু করব 3 নাম্বার, হচ্ছে শক্তি কি জিনিস। এটা থেকে আমরা দেখব, আমাদের যেহেতু আমরা মেকানিক্স পড়ছি, তাই মেকানিক্যাল এনার্জি নিয়ে আমরা কনসেন্ট্রেট করব। মেকানিক্যাল এনার্জি এর বাংলা নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি নিয়ে আমরা একটু ডিটেলসে পড়বো। এটা কি জিনিস, কেমন জিনিস, অমুক তমুক, এগুলো দেখব। এই যান্ত্রিক শক্তি কোনো ক্ষেত্রে সংরক্ষিত হবে, কোনো ক্ষেত্রে হবে না, সেখান থেকে আমাদের একটা কনসেপশন আসবে। 4 নাম্বার টপিকেই আমি এটাকে ভেঙে দেব। সেটা হচ্ছে যে তোমার বিভিন্ন বলের ক্ষেত্রে কার্য হবে, সেক্ষেত্রে আমরা ডিসকাস করব সংরক্ষী বল এবং অসংরক্ষী বল। হয় এই সংরক্ষী বল অসংরক্ষী বল ডিসকাশনের আগে বা পরে, হয় এটা আগে হবে এটা পরে হবে। আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য পড়ব, যে উপপাদ্যটা খুবই 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 ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলি ওয়ার্ক এনার্জি থিওরেম। ইংরেজিতে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম, বাংলা এটাকে বলা হয় কৃতকার্য
কৃতকার্য গতিশক্তি উপপাদ্য। এখানে কাইনেটিক এনার্জি দিলে ভালো হতো। যাই হোক, কাইনেটিক এনার্জি না দিয়ে শুধু এনার্জি বলে। কখনো কখনো কৃতকার্য শক্তি উপপাদ্য বলা হয়, কিন্তু আমি গতিশক্তিটা ইউজ করি। এই থিওরেম সম্বন্ধে আমরা একটু ডিটেলসে বুঝবো। তারপর আমরা 6 নাম্বার পয়েন্টে এখানে ডিসকাস করব যে বিভিন্ন ক্ষেত্র কখন এই যান্ত্রিক শক্তি সংরক্ষণ নিয়ে আমরা একটু আলোচনা করব। যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র। তারপরে আমরা 7 নাম্বার ডিসকাস করব এই যান্ত্রিক শক্তির মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। এই স্থিতিশক্তির সাথে সাথে স্থিতিশক্তি কত প্রকারের হয়, তাহলে স্থিতিশক্তির প্রকারভেদ এবং তাদের ইকুয়েশন, সমীকরণগুলো কেমন হয় বা ফর্মুলাগুলো কেমন হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ডিরাইভ করতে পারবো, কিছু কিছু ক্ষেত্রে আমরা চ্যাপ্টার জাস্ট হয়তো আমাদের পার্ট 2 তে বা আমরা যেটা সেমেস্টার 2 তে পড়বো, তাই সেগুলো ডিরাইভ না করে আমি ফর্মুলাগুলো আপাতত লিখে দেব। সেগুলো ফর্মুলাগুলো জাস্ট একটু মনে রাখার মতো মনে রাখবি। জাস্ট আমরা 3-4 মাস পরে সেই ফর্মুলাগুলোকে সেই চ্যাপ্টারে ডিরাইভ করব। কিন্তু আপাতত আমরা জেনে রাখবো যে সেই ফর্মুলাগুলো দেখতে কেমন। তারপরে আর একটা ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করব 8 নাম্বার, সেটা হচ্ছে স্থিতিশক্তি এবং বল, এদের মধ্যে সম্পর্ক। এটা ডিসকাস করার পরেই আমরা ডিসকাস করব স্থিতিশক্তি এবং সাম্য। সাম্য মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম। সাম্য এই ডিসকাশন করার আগে আমরা জানবো, এটা করার আগে আমরা বা এই ডিসকাশনেই আমরা জানবো সাম্য কি জিনিস, কত প্রকার, স্থিতিশক্তির সাথে এর সম্পর্ক কি। এই কটা করার পর আমরা লাস্ট টপিকে চলে যাব। এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে যে আমরা এখানে ডিসকাস করব যে সংঘর্ষ। আমরা মনে মনে করে দেখো, নিউটনের গতিশক্তিতে আমরা পড়েছিলাম, নিউটনের গতিসূত্র যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে আমরা পড়েছিলাম ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্র, সেই সংরক্ষণ সূত্র যখন আমরা আলোচনা করেছিলাম, তখন আমরা সংঘর্ষ বলে একটা আলোচনা করেছিলাম যে দুটো কণা পরস্পরের সাথে কলিশন করবে, ধাক্কা মারবে, সংঘর্ষ করবে। সেই সংঘর্ষ নিয়ে আমরা খুব ডিটেলসে কথা আলোচনা না করে কিছু ইকুয়েশন আমরা লিখেছিলাম, শুধু ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে যে দুটো পার্টিকেল এদিক ওদিক ধাক্কা লাগলে কে কোন দিকে কত বেগে ধাক্কার পরে যাবে, আগে কি যাবে, অমুক তমুক, এগুলো আমরা ডিসকাস করেছিলাম। এবার সেটাকে আমরা আরেকটু ডিটেলসে ডিসকাস করব, এটাকে ডিটেলসে ডিসকাস করব। ডিসকাস করব কিভাবে, আমরা দেখব, দেখার চেষ্টা করব সংঘর্ষ কয় প্রকার, এটার প্রকারভেদ, এবং প্রতি ক্ষেত্রে আমরা এটাকে আরো ডিটেলসে আলোচনা করব। করার পর এটারই আর একটা পার্ট 10-এর বি যদি আমরা বলি, আমরা দেখব একটা তল আছে, ধরে নাও একটা অনুভূমিক তল, সেখান থেকে একটা বলকে ছেড়ে দেব এই উচ্চতা থেকে। সে আসবে, প্রথমে ঠক করে একটা আওয়াজ হবে, খানিকটা উঠবে, আবার নিচে নামবে, ঠক করে আওয়াজ হবে, খানিকটা উঠবে, আবার নিচে নামবে, আবার উঠবে, নিচে নামবে। আমি পাশাপাশি দেখাচ্ছি যাতে করে এটা দেখাতে পারি আর কি। একই জায়গায় হবে বলটা, যেখান থেকে পড়বে সেখানেই উঠবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে, আবার উঠবে, আবার নামবে, এরকম করতে করতে যাবে। সেটা এক জায়গায় হলে দেখতে খারাপ লাগে, তাই পাশাপাশি দিচ্ছি। তো এরকম সেক্ষেত্রে কি হয়, এরকম ঠক 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 ঠক, প্রথমে এরকম হবে ঠক 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 করে, ধীরে ধীরে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে থেমে যাবে। যে কোনো তোমরা প্লাস্টিকের বল যদি আমরা উপর থেকে ছেড়ে দিই, তাহলে আমরা দেখি প্রথমে ঠক 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 করে থেমে যায়। তো এই যে পুরো প্রসেসটায়, এই পুরো প্রসেসটায় কত সময় লাগে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে পুরো প্রসেসটায় আমাদের
মানে কতটা দূরত্ব বলটা অতিক্রম করে, মোট সময় কত, মোট দূরত্ব কত, এই দুটো ফর্মুলা আমরা ডিরাইভ করব এবং এক্ষেত্রে তোমাদেরকে হোমওয়ার্ক আমি দেব এই কেসের জন্য তোমার বিভিন্ন ধরনের প্লট, ভরবেগের সাথে এর প্লট, এর সাথে ওর প্লট, এর সাথে ওর প্লট, এবং এটা আমরা পরে ডিসকাস করব। তো বুঝতেই পারছো এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু কন্টেন্ট খুব একটা কম নেই, কিন্তু এই চ্যাপ্টারটা যদি তোমরা আমরা আধা খাপচা করে পড়ি, খুব ডিটেলসে না পড়ি, তাহলে এটা হয়তো একদিনেই শেষ হয়ে যায়, কিন্তু একদিনে শেষ করলে কিন্তু তোমাদের নলেজ কমপ্লিট হবে না। তো আমি টাইম নিয়ে পড়াবো, অ্যাটলিস্ট আমি 4টে ক্লাস নেব, 4টে ক্লাসে থিওরি শেষ হবে, প্যারালালি আমরা অঙ্ক করব, ধীরে ধীরে বুঝবো, কিন্তু এই চ্যাপ্টারের কনসেপ্ট প্রত্যেকে ক্লিয়ার করে নিতে হবে, এটা হচ্ছে ব্যাপার। চলো তাহলে আমরা এবার শুরু করি। এবার এই টপিকগুলো আমি কেন লিখে দিলাম, লিখে দিলাম এই কারণে, যদি বাই চান্স আমি কোনো টপিক মিস করে যাই, তোমাদের দায়িত্ব হচ্ছে যে এই টপিকগুলো আমার সাথে করে নেওয়া, যদি কোনোভাবে আমি ভুলে যাই। ওকে, তাহলে আমাকে ধরতে পারবে, তার জন্য আগে থেকে আমি ধরা দিলাম। তাহলে চলে আসি আমরা কার্য কাকে বলি, কার্য দিয়ে ডিসকাশন করি। কেউ কিছু বলতে চাইছো? এটাকে যদি আমরা বলি কৃতকার্য, তাহলে এটার ইংরেজি নাম হচ্ছে ওয়ার্ক ডান। এটা সংজ্ঞা অনেক ধরনের হয়, বলা হয় যে কোনো একটা বস্তু আছে, কোনো একটা এমভরের বস্তু আছে, তার উপর বল প্রয়োগ করলাম, সেই বলের প্রয়োগ বিন্দুর যদি সরণ ঘটে, তাহলে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে। তাহলে এবার এটা হচ্ছে একরকম ডেফিনেশন। আবার বিভিন্ন ধরনের ডেফিনেশন আছে, আমরা জানি যে এই ডেফিনেশন গুলো তোমরা একটু দেখে নিও, যে বলের প্রয়োগ বিন্দুর কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে বল প্রয়োগ করলে যদি প্রযুক্ত বলের অভিমুখে এটা নাও লিখতে পারো, যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে, তবে বলা হয় প্রযুক্ত বল কার্য করেছে। তো মনে রাখতে হবে এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস কি, মানুষ ফানুষ গরু ছাগল যেই যাই করুক না কেন, কোনো বল প্রয়োগ করুক, আলটিমেটলি কিন্তু বল কাজ করে, সেই বলটা যে দেয় তাকে আমরা বলি এক্সটার্নাল এজেন্ট, তাকে আমি একটা এজেন্ট বলি, কিন্তু কাজ কিন্তু করে প্রযুক্ত বল। তাহলে প্রথম কথা হচ্ছে যে কার্য, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে বলো তো দেখি কত কাজ হয়েছে, তাহলে তখন আমি সঙ্গে সঙ্গে নিজের ব্রেনের কাছে ক্লিক করাবো, কার্য যখন হয়েছে তুমি প্রশ্ন করেছো, তাহলে তুমি আমাকে বলো তো দেখি কি বলের কথা তুমি আলোচনা করছো। তাহলে কাজ করে বল, তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে বল কাজ করে, আর বল যে প্রদান করে, বল প্রদান করে যে, তাকে বলা হয় বহিস্থ এজেন্ট। এটা এজেন্ট এর বাংলা মানে তোমরা দেখে নিও, এজেন্ট বলা হয়। এটা হচ্ছে বাইরের এজেন্ট, বহিস্থ এজেন্ট। একটা বহিস্থ এজেন্ট তোমাকে বাইরে থেকে বল দিতে পারে, তো বল প্রদান করলে সেই বল কার্য করতে পারে। ঠিক, এর গাণিতিক যে সংজ্ঞা সেটা তোমরা সবাই জানো, যে কৃতকার্য মানে কৃতকার্য সমান প্রযুক্ত বল ইন্টু বলের অভিমুখে সরণ, বা উল্টোটা সরণ ইন্টু বলের অভিমুখে প্রযুক্ত বল, যে কোনো একটা বলতে পারো। তো আমরা এটাই ধরলাম। তো ধরে নাও যে এই দিকে আমি একটা অনুভূমিক ভাবে একটা বস্তু আছে, তার উপর আমি বল প্রয়োগ করেছি এই বরাবর, তার ফলাফলে বস্তুটা এখান থেকে এখানে সরে গেছে। এই বস্তুর কেন্দ্র থেকে কেন্দ্রের যে সরণ এই বরাবর হয়েছে সেটা হচ্ছে এস। তাহলে এইটা হচ্ছে তোমার সরণ ভেক্টর, এস ভেক্টর।
এই দুজনের মধ্যবর্তী কোণ যেটা সেটা ধরে নাও থিটা। তাহলে এখানে এই যে বল, প্রযুক্ত বল, সে কত কাজ করেছে যদি জিজ্ঞেস করি, তাহলে তখন আমি বলবো কৃতকার্য সমান প্রযুক্ত বলের মান মানে এফ, আর বলের দিকে সরণ, তাহলে সরণ হয়েছে এস এই দিকে, তাহলে সেই সরণের উপাংশ এই দিকে কতটা হবে বলো দেখি কত হবে? যদি এস সরণ হয় তাহলে এফ এর দিকে তার উপাংশ কত হবে? অমর্ত্য, এইদিকে ধরে নাও এস, আর এইদিকে একটা ডাইরেকশন, এইটা হচ্ছে থিটা, তাহলে এইখানে এস এর উপাংশ কতটা হবে? যেদিকে থিটা থাকে সেদিকে কত হয়? কস থিটা না সাইন থিটা? কত না? তাহলে এইদিকে হবে এস কস থিটা, তাহলে এটা এফ এস কস থিটা। তাহলে এটা হচ্ছে এফ মানে বলের মান, এস মানে সরণের মান, কস থিটা মানে এদের দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেলের কস। এইটা হচ্ছে আমার কৃতকার্য ডাব্লিউ। তাহলে এটাকে আমরা কি ফর্মে লিখতে পারি? দেখো আমরা ভেক্টর পড়ার সময় মনে আছে তোমাদের, ভেক্টরের দুটো গুণন করেছিলাম। একটা হচ্ছে এ ডট বি যদি আমরা বলি, সেটাকে আমরা বলেছিলাম এ বি কস থিটা, আর এ ক্রস বি যেটা বলেছিলাম সেটা সমান কি হয়? এ বি সাইন থিটা এন ক্যাপ। একটা ডাইরেকশন থাকে কারণ এটা ভেক্টর রাশি আর এটা স্কেলার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটাকে আমরা লিখতে পারি সিমিলারলি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ডট এস। তাহলে কৃতকার্য সমান হচ্ছে এফ ডট এস। এবার এই যে এফ ডট এস হলো, এগুলো তোমরা 9-এ পড়েছো, স্টিল একবার জাস্ট রিক্যাপচুলেট হয়ে গেল। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ডট এস, এইটা সমান হচ্ছে এফ এস কস থিটা। থিটা হচ্ছে বল ভেক্টর এবং সরণ ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, এবার দেখো প্রশ্ন হচ্ছে যে এফ নট ইকুয়াল টু 0, এস নট ইকুয়াল টু 0, এটা আমি কন্ডিশন দিয়ে দিয়েছি। মানে কি? বল শূন্য নয়, সরণও শূন্য নয়। এই ক্ষেত্রে ডাব্লিউ এর মান কি শূন্য হতে পারে? একদম তাই। তাহলে দেখো, আমি চেয়েছি ডাব্লিউ মানে কৃতকার্য, আমি বলেছি এফ জিরো নয়, এস জিরো নয়। তাহলে এখানে যে ফর্মুলা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, সেখানে এই দুটো জিরো না হলেও যদি আমি ডাব্লিউ কে জিরো হিসেবে ভাবি, তার একটাই অপশন হচ্ছে কস থিটাকে জিরো করা। যেহেতু কন্ডিশনে বলা আছে এফ নট ইকুয়াল টু জিরো, এস নট ইকুয়াল টু জিরো, তাহলে থিটা ইকুয়াল টু হবে 90°। তাহলে যদি প্রযুক্ত বল এবং সরণ এদের মধ্যবর্তী কোণ 90° হয়, তাহলে সেই বল কোনো কাজ করে না। এরকম কোনো বলের উদাহরণ দিতে পারবে যে যে বলটা কাজ করে না? একদম তাই, একদম ঠিক। অভিকর্ষ বল কেন? ধরে নাও অভিকর্ষ যখন বলছে, তাহলে অভিকর্ষ হচ্ছে এটা আর ধরে নিলাম পৃথিবী, তার চারিদিকে আর্থের একটা স্যাটেলাইট আছে মুন, সেই মুন ধরে নাও ঘুরছে। তাহলে এ যখন ঘোরে তখন এই পৃথিবী এর কেন্দ্র বরাবর একে একটা বল প্রয়োগ করে। পৃথিবী যে মহাকর্ষ বল দেয় তাকে আমরা ভালোবেসে একটা আলাদা নাম দিয়েছি, অভিকর্ষ নাম দিয়েছি। তাহলে এই দিকে হচ্ছে অভিকর্ষ বল কাজ করবে। আর চাঁদ ঘুরছে এই বরাবর, তাহলে প্রতিটা মুহূর্তে এখানেও যখন চাঁদটা থাকবে তখন টানবে এই বরাবর, সরণ হবে এই বরাবর। তাহলে প্রতিটা পজিশনে আমরা দেখতে পাচ্ছি বল এবং সরণের মধ্যে, এইদিকে হচ্ছে সরণ, এইদিকে হচ্ছে প্রযুক্ত বল, প্রত্যেকটা জায়গায় বল এবং সরণের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90°। তাহলে যদি এরকম কেস হয়, বলো বলো, তাহলে বলো এই সুটকেসের প্রবলেম কিন্তু বিরাট।
ইম্পর্টেন্ট। এখানে সবাই উল্টো পাল্টা কনসেপশন নিয়ে কথা বলে। বলো দেখি একটা মানুষ সুটকেস নিয়ে যাচ্ছে, তাহলে কে কাজ করে না? মানুষ কি কোনো কাজ করে? ওটা আমি পরে ডিসকাস করব এক্ষুনি। তা দেখো, এইটা হচ্ছে আমরা ১ নাম্বার হচ্ছে তাহলে অভিকেন্দ্র বল বা এখানেও অভিকেন্দ্র বল হচ্ছে অভিকর্ষ বল। এ কিন্তু কাজ করলো না। আর কিরকম ধরো একটা দড়ি আছে। আমরা এক্ষুনি জাস্ট কিছুদিন আগে কাল পর্যন্ত আলোচনা করলাম যে একটা দড়ি দিয়ে যখন আমরা ঘোরাই এরকম করে, তাহলে সেক্ষেত্রে অভিকেন্দ্র বল এইদিকে কাজ করে F সেন্ট্রিপেটাল ফোর্স, আর এইদিকে সরণ হয়। এক্ষেত্রেও প্রতিটা ক্ষেত্রে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে নো ওয়ার্ক ফোর্স। কে নো ওয়ার্ক ফোর্স? কোন ফোর্সটা নো ওয়ার্ক ফোর্স? অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল কিন্তু কোন রকম কোনো কাজ করে না, কারণ সরণটা হয় ট্যানজেনশিয়াল। এখানে অভিকর্ষ বলও কিন্তু নো ওয়ার্ক ফোর্স, কোনো কাজ করে না। এবার তুমি যখন প্রশ্নটা তুলেই দিলে, সে প্রশ্নটা আমি অবশ্যই করতাম। প্রশ্ন: এক ব্যক্তি একটি সুইটকেস হাতে অনুভূমিক দিক বরাবর হেঁটে চলেছে। নাম্বার ওয়ান, ব্যক্তিটি কি ব্যক্তিটি কি কোনো কাজ করে? এক্ষেত্রে কার্যহীন বল কি? আমাদের এগুলো কি বলতো, আমরা উদাহরণগুলো মনে রাখি, কিন্তু আমরা কনসেপশনটা খুব সুন্দর ক্লিয়ার করতে পারি না। এখানে কে আলোকপাত করবে বলো? তাহলে একটা পেলাম, কার্যহীন বল বলছে অভিকর্ষ বল। আর প্রথমটা? ঠিক ঠিক ভেরি গুড, ভেরি গুড। তাহলে তোমাকে আমি একটা 100 কেজির সুটকেস দিয়ে দেবো, তুমি হাঁটো 1 কিলোমিটার। পারবে? তুমি ঘামবে না? তুমি ঘামবে, হ্যাঁ কি না? তাহলে যেটা ঘটনা ঘটছে তার সাথে তোমার অ্যান্সারের একটা অমিল দেখা যাচ্ছে। তাহলে হোয়ার ইজ দ্য সূত্র অফ দিস অমিল? সুটকেস আবার কি কাজ করবে? কেউ সুটকেস কাজ করবে না বললে গুলি করে দেবো কিন্তু। সুটকেস দেখ, আমি এর আগে সেজন্য প্রথমেই আমি বলে দিয়েছি, কোন কোন বস্তু কাজ করে না। বস্তু হচ্ছে এজেন্ট। এখানে অবশ্যই আমি বলেছি ব্যক্তিটি কাজ করে কিনা, এজেন্ট হিসেবে বললাম। এবার ব্যক্তি যদিও বা ধরে নড়ে চড়ে বসে, সুটকেস আবার কাজ করবে কি? কোন বলটা কাজ করছে? কোন বলটা? তুমি যে হ্যাঁ বলো। একদম তাই। একদম তাই। ঠিকই বলেছো। এখানে বসো। তবুও ব্যক্তিটি ঘামে কেন? সুটকেসের ভর মানুষের ভর হচ্ছে, তা তুই ধর একটা 1 কেজি চাল যদি তোর বাড়ি থেকে 2 কেজি চাল বইতে দেয়, তাহলে ঘামিস না? তাহলে কি 2 কেজি চাল তোর থেকে ওজন বেশি হয়ে গেল? তাহলে আমাদের ক্লিয়ার। তার বিরুদ্ধে কি কি বলছো, এক এক করে বলো। এমজির বিরুদ্ধে মানুষ সুটকেস ধরে আছে, তাতে মানুষ কি কাজ করবে তুই বল? কেন? সেই এমজি কোথায় কাজে লাগছে?
মানুষের ওজন বাড়লে কি এমন বাড়লো যাতে মানুষ ঘামতে লাগলো বেশি? মানুষ হাঁটে কি করে? এইখানে অ্যান্সার আছে। মানুষ হাঁটে কি করে? মানুষ হাঁটে কি করে? মানুষ হাঁটে কি করে? ঘর্ষণ বলের সাহায্যে। হ্যাঁ কি না? বুঝতে পারছো না পারছো না? মানুষ যখন হাঁটে তখন পাটাকে পিছন দিকে এরকম করে দেবে দেয়। তাহলে একটা ঘর্ষণ বলের কাকে বল প্রয়োগ করতে হয়? না। তার মানে এখানে ঘর্ষণ বলের দরুন বিরুদ্ধে কাজ করতে হয় বা ঘর্ষণ বলের প্রয়োজনীয় ঘর্ষণ বল সৃষ্টির জন্য মানুষকে কাজ করতে হয়। এটা নির্ভর করছে মানুষ কত স্পিডে যাচ্ছে। মানুষ যদি ঘর্ষণ প্রচন্ড স্পিডে যায় তাহলে মানুষের পায়ের ঘষা যাবে, তার জন্য ঘর্ষণ বল কাজ করবে। মানুষ যদি ধীরে ধীরে যায় তাহলে ঘর্ষণ বল তৈরি করতে মানুষকে বল প্রয়োগ করতে হবে, তার ক্ষেত্রে কিন্তু কার্য করতে হয়। আর এই যে ঘর্ষণ বলের কথা বলছি, এই ঘর্ষণ বল কিন্তু ওজনের সাথে সমানুপাতিক। আমরা পড়েছি এফএস ইকুয়াল টু হচ্ছে মিউ এস ইন্টু এমজি। তাই মানুষ যদি তার মাথায়, হাতে বা কাঁধে যে কোনো জায়গায় একটা এক্সট্রা ওয়েট যদি নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বলের পরিমাণটাও বেড়ে যায়। এবার তোমরা যে কথাটা বলছো সেটা কি ভুল? একদম না। তোমরা যেটা বলেছো একদম ভুল বলনি। তোমরা বলছো যে ব্যক্তিটি যদি এইটা মানুষ হয়, মানুষ এদিকে হেঁটে যাচ্ছে, মানুষের হাত যদি ধরে না এরকম হয়, এইভাবে যদি সুটকেস ধরে, মানুষটা ধরে না এইদিকে হাঁটছে, কথার কথা এইদিকে হাঁটছে, ভুলভাল ছবি এঁকেছি তা হলো, তাহলে মানুষ এর এই হাতটা টান টান হয়ে থাকবে। তাহলে এই টান বলটা আর সুটকেসের সরণ এইদিকে যদি এস হয় তাহলে এখানে কোনো কাজ করে না। তাহলে এখানে এখানে তাহলে অ্যান্সারটা কি হবে? প্রপার অ্যান্সারটা কি হবে? প্রপার অ্যান্সার হচ্ছে হাত দিয়ে ধরবার জন্য যদি মানুষ তাকে উল্লম্ব ভাবে ধরে, তাহলে হাত দিয়ে সুটকেসটা ধরার জন্য যে বল হাতের পেশি প্রয়োগ করে সেই বল কোনো কার্য করে না। তাহলে এখানে অ্যান্সারটা কি? সুটকেস ধরার জন্য মানুষ কর্তৃক প্রযুক্ত বল যদি উল্লম্ব দিক বরাবর হয়, মানে হাতটা যদি আমি টান টান করে নিচে রাখি, বরাবর হয়, তবে এই প্রযুক্ত বল এক্ষেত্রে কার্য করে না, কারণ এক্ষেত্রে অনুভূমিকভাবে সরণ হচ্ছে। না হাঁটলেও ঘেমে যাবে, সেটার কারণ কি, তাই তো? এবার 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 এইটার কারণ হচ্ছে বায়োলজিক্যাল। এবার এটা ভেরি 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 গুড কোশ্চেন, যে না হাঁটলেও ঘামবো কেন, কষ্ট হবে কেন? এই কারণটা হচ্ছে একদম বায়োলজিক্যাল। যদিও বায়োলজিক্যাল বলে কিছু হয় না, বায়োলজির ভেতরে ফিজিক্স আর কেমিস্ট্রি আছে। তা সেটাকে যদি আমরা ডিটেলসে আরো ভাবতে চাই তাহলে আমরা দেখবো আমাদের যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো স্ট্রেচ হয়। মাসেল স্ট্রেচ হয়। মাসেল যদি স্ট্রেচ হয় তাহলে সেক্ষেত্রে সেই মাসেল গুলোতে বডির ব্রেন থেকে তারা বেশি অক্সিজেন সেন্ড করে দেয়। অক্সিজেন যেখানেই আমাদের শরীরের অসুবিধা বেশি হয়, ব্রেন সবসময় এমন ভাবেই কন্ট্রোল করে সেখানে অক্সিজেন বেশি পাঠানোর ব্যবস্থা করে। যেমন ভাবে যেমন হয়, ধর কোনো জায়গায় মারদাঙ্গা হলে আমরা পুলিশ পাঠিয়ে দিই, সেনাবাহিনী পাঠিয়ে দিই, তেমন আমাদের যারা মাথা তারা পাঠায়, তেমন বডির ক্ষেত্রেও তাই করে। তো সে ওখানে অক্সিজেন বেশি পাঠায়, অক্সিজেন বেশি পাঠালে সেখানে তোমার শ্বসনটা বেশি হবে। শ্বসনে তোমরা জানো দু ধরনের প্রসেস হয়,
কি কি গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্র হয় না হয় না? কি গো, একই পড়া হয়েছে না? আমি ভুল বলছি? সেখানে তোমার এটিপি থেকে এনার্জি রিলিজ হয়, সেই এনার্জি আমার বডি সারফেসে আসে, সারফেসের টেম্পারেচার বাড়ে, টেম্পারেচার বাড়লে ব্রেন আবার সিগন্যাল দেয় সোয়েটিং করার জন্য। সোয়েটিং যদি আমরা করি তাহলে সেখানে লিন তাপ নেয়, লিন তাপ নিলে বডিকে ঠান্ডা করার চেষ্টা করে, টেম্পারেচার ডাউন করার চেষ্টা করে। সো দিস রিজন ইজ মোর বায়োলজিক্যাল দ্যান ফিজিক্স। বুঝতে পারছো কি বলছি? তো সুতরাং আমরা যদি বডির কোনো রকম কোনো কষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা কার্য করব, কিন্তু সেটা বায়োলজিক্যাল রিজন। তো দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। এবার থার্ড, এটা কি বোঝা গেল? প্রত্যেকে একটু আওয়াজ ফাওয়াজ দাও। তাহলে শুধু প্রীতম একা বুঝলি, আর কেউ বুঝতে পারোনি? আরে তোরা আছিস না পালিয়ে গেছিস? সুমিয়া বুঝতে পারিসনি? কোশ্চেন আছে? সাইদা, তোর তো কোশ্চেন থাকা উচিত। কিন্তু কোশ্চেনটা কিন্তু দারুণ করেছে, কোশ্চেনটা মনে হচ্ছে দীপাঞ্জন করেছিস, বলা শুনে মনে হলো। ভেরি গুড কোশ্চেন। যাক ঠিক আছে। তারপরে যে পয়েন্টটা ছিল আমাদের সেকেন্ড, সেটা হচ্ছে কার্যহীন বল কোনটি? তাহলে কার্যহীন বল হচ্ছে এক্ষেত্রে আমরা আহ, অবশ্যই একজন বলেছে ওজন বল, সম্ভবত প্রিয়ন্তন। দিস ইজ গুড, কারণ ওজন বল এটা যদি সুটকেস হয় তাহলে ওজন বলটা তার নিচের দিকে কাজ করে এমজি, আর সুইটকেসের সরণটা হবে এই বরাবর সরণ, তো অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এটাও যেমন ট্রু, এটা এক নাম্বার, এটা এক নাম্বার, সেরকম 2 নাম্বার আর একটা পয়েন্টও হতে পারে, সেটা আমরা এক্ষুনি ডিসকাস করলাম। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে মানুষ কর্তৃক প্রযুক্ত বল, যদি ওটা লম্বভাবে হয়, মানুষ কর্তৃক উল্লম্বভাবে ঊর্ধ্ব দিকে প্রযুক্ত বল। ওকে, এরপর নেক্সট কোশ্চেন, নেক্সট ডিসকাশন, পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্ক কখন হয়? কখন ধনাত্মক কাজ হয়? তাহলে আমরা একই জিনিসে যাব, যে একটা বস্তু আছে, তার উপর বল প্রয়োগ হয়েছে এফ বল, তার ফলে বস্তুটা সরণ হয়েছে এস, বস্তুটা এখন এখানে চলে এসছে, ধরে নাও এফ সরণ হয়েছে, আর এই বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সেক্ষেত্রে আমরা পেয়েছি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখানে আমরা ধরে নিয়েছি এফ জিরো নয়, এস জিরো নয়। তাহলে ডাব্লিউ কখন পজিটিভ হবে, কখন ধনাত্মক হবে বলো তো দেখি? কখন তাহলে ডাব্লিউ ধনাত্মক হবে? দেখো এখানে এফ, এফ, এফ আর এস, এরা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? এফ আর এস এরা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? প্রযুক্ত বল, এই এফ মানে কি? এই এফ মানে কি প্রিয়ন্তন? এই যে এফ, এই এফ মানে কি? এখানে সমীকরণের এফটা মানে কি? আবার বলো, আবার বলো, হচ্ছে না। আর কেউ কিছু বলবে? সৃজন বল, এফ কি? বস্তুর পর কি বললি?
বস্তুর উপর নেই। আর কেউ বলো, ধরে নাও এ ডট বি যদি থাকে, সেখানে হয় এ বলের মান, বলের মান, বল মানে কিন্তু মান এবং সম্মান দুটোই আছে, মান আর দিক দুটোই আছে। সো দিস ইজ প্রযুক্ত বলের মান। ভেরি গুড, প্রযুক্ত বলের মান। আর এটা হচ্ছে এস হচ্ছে সরণের মান। তাহলে এবার আমাকে বলো, এফ আর এস এরা কি নেগেটিভ হতে পারে কোনোদিন? কোনো দিন হবে না, কারণ এইগুলো হচ্ছে মান, এটা মড নেওয়া আছে। সো দিস ইজ পজিটিভ, তাহলে এটাও ধনাত্মক সব সময়, এটাও ধনাত্মক সব সময়। তাহলে এও ধনাত্মক, এও ধনাত্মক, একেও আমি ধনাত্মক চাইছি, তাহলে cos থিটাটা কেমন হবে গো? ধনাত্মক হবে না ঋণাত্মক হবে? ডাব্লিউ বলো, ধনাত্মক হতে হবে, কারণ বামপক্ষ ধনাত্মক হওয়া চাইছি, ডান পক্ষে তিনটে গুণফল আছে, তাদের দুখানা অলরেডি ধনাত্মক, তাহলে তৃতীয় যে প্যারামিটারটা থাকবে তাকে ধনাত্মক হতেই হবে। তাহলে এখানে শর্ত হচ্ছে যে ডাব্লিউ গ্রেটার দেন 0 হবে যদি cos থিটা গ্রেটার দেন 0 হয়। তাহলে বলো তো দেখি cos থিটা কোথায় 0 হয়, গ্রেটার দেন 0 হয়? তাহলে আমরা চলে যাই অল, সাইন, ট্যান, কস, কোন কোন জায়গায় cos থিটা 0 হবে, তাহলে ধনাত্মক হবে? এই হচ্ছে জোন, এই জোন। তাহলে এই যে জোনটা আমরা বলছি সেটা এই জোনে হবে। তাহলে থিটা মানে কি? তাহলে থিটার মান কোথা থেকে কোথায় হতে পারে? থিটা হতে পারে -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রি। কখনো কখনো এটাকে আমরা এই যে 270 থেকে যে অ্যাঙ্গেলটা আছে, এটা এই দিক থেকে ক্যালকুলেট করলে আমরা এটাকে -90 ডিগ্রিও বলতে পারি, আর এইটা হচ্ছে +90। তাহলে থিটার মান, থিটা এর মান 90 ডিগ্রির চেয়ে কম হবে আর -90 ডিগ্রির চেয়ে বেশি হবে। তার মানে কি? তার মানে হচ্ছে থিটা সূক্ষ্মকোণ হবে, থিটা সূক্ষ্মকোণ হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল। তার মানে কি এবার ফিল করো তো দেখি, কখন কাজ পজিটিভ হয়? যদি আমি এরকম ছবি আঁকি, যদি ধরে নাও এইটা হচ্ছে বস্তু, এর উপর আমি বল প্রয়োগ করেছি এদিকে, আর এইদিকে যদি সরণ হয়, তাহলে এখানে কি পজিটিভ হবে? ডাব্লিউ কেমন হবে? আর ধরে নাও এটা হচ্ছে বস্তু, এম ভরের বস্তু, এখানে ধরে নাও এইদিকে এফ বল প্রয়োগ করেছি, আর তার সরণ হয়েছে এই বরাবর, আবার আর টাঁকলাম, এইটা ধরে নাও বস্তু, তার সরণ হয়েছে এই বরাবর, তার উপর প্রযুক্ত বল ধরে নাও এই বরাবর। তাহলে এই যে তিনটের ক্ষেত্রে কোন জায়গায় ডাব্লিউ পজিটিভ, কোন জায়গায় ডাব্লিউ নেগেটিভ হবে? এই জায়গায় দেখো তো থিটাটা কিরকম, এই জায়গায় থিটাটা কিরকম, আর এখানে থিটাটা কিরকম? এখানে থিটা হচ্ছে স্থূলকোণ, অবটিউজ অ্যাঙ্গেল, স্থূলকোণ। যদি স্থূলকোণ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু cos থিটা নেগেটিভ হয়। তার মানে এইটাই হচ্ছে ডাব্লিউ নেগেটিভ, ঋণাত্মক, ঋণাত্মক। আর এই ক্ষেত্রে থিটা, এই দুই ক্ষেত্রে কিন্তু থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ যদি হয় তাহলে cos থিটা হবে পজিটিভ, তার মানে হচ্ছে ডাব্লিউ গ্রেটার দেন 0, তার মানে ধনাত্মক। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। ওকে, তাহলে এখানে আমরা ঋণাত্মক কৃতকার্যটাও ব্যাখ্যা করে দিলাম। তাহলে ডাব্লিউ কখন ডাব্লিউ ঋণাত্মক হবে? আমরা দেখলাম ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা, এইটা গ্রেটার দেন 0, এইটা গ্রেটার দেন 0, এইটা আমি চাইছি, চাইছি এখন কি লেস দেন 0। তাহলে এইটাকে অবশ্যই হতে হবে, অবশ্যই এই ক্ষেত্র যদি স্যাটিসফাই করতে হয় তাহলে cos থিটাটাকে লেস দেন 0 হতে হবে।
মানে cos থিটাকে ঋণাত্মক হতে হবে। তাহলে cos থিটা ঋণাত্মক কোন জায়গায় হয়? এটা অল আর এটা cos ঘর এখানে হবে না, এই জায়গাটায় হতে হবে। তার মানে থিটা কত অ্যাঙ্গেলে হবে? থিটা হবে তোমার 90 ডিগ্রির চেয়ে বেশি আর 270 ডিগ্রির চেয়ে কম। আর এখানে দেখতে পাচ্ছি কার্যহীন বল কখন হবে? একবার এখানে কার্যহীন বল হবে, একবার এখানে। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এই দুই ক্ষেত্রে কিন্তু কার্যহীন বল হবে। ওকে, এবার আমরা একটা ক্যালকুলেশন করি। মনে করো একটা প্রবলেম, মনে করি 5 কেজি ভরের একটি বস্তুর উপর 5 কেজি ভরের একটি বস্তুর উপর F সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ বল প্রযুক্ত হওয়ায় কণাটি 2 1 2 বিন্দু থেকে 1 3 2 বিন্দুতে সরে গেল। এক্ষেত্রে প্রযুক্ত বলের দরুন কৃতকার্য কত হবে? তাহলে এখানে আমাকে কি হিন্ট দিচ্ছে? বল ভেক্টর বলে দিয়েছে, আর দুটো বিন্দু বলে দিয়েছে, একটা বিন্দু একটা বিন্দু। সেখান থেকে আমি কি করে ক্যালকুলেট করব? কোনো আইডিয়া? হ্যালো 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 হ্যালো, কিরে বল কি হবে? এই দেখো, এটা যদি ছবি আঁকি আমরা, এটা ধরে নাও এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে কণাটা আগে ছিল ধরে নাও কোন একটা বিন্দুতে, পি বিন্দুতে, এখন হয়ে গেছে কিউ বিন্দুতে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এর অবস্থান ভেক্টর আমার জানা r1। কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এর অবস্থান ভেক্টর জানা আমার r2। কিন্তু আমার দরকার কি? এই বিন্দু থেকে এই বিন্দুতে গেছে, তাহলে আমার দরকার কি? পি থেকে কিউ এর মধ্যে কি ভেক্টর? পি থেকে কিউ এর মধ্যে কি ভেক্টর চাই আমি? এই সরণ ভেক্টরটা। 4 হলো 4 ইউনিট। দেখি, তাহলে এটা সরণ ভেক্টর ধরে নাও, এস ভেক্টর। তাহলে দেখো তো, এই যে ত্রিভুজ এখানে তৈরি হলো ও পি কিউ, সেই ত্রিভুজে এইটার দেখো দুজনে একই ক্রমে, কে কে ওপি আর পি কিউ একই ক্রমে, এই দুটো একই ক্রমে, আর এ বিপরীত ক্রমে। তাহলে আমরা ত্রিভুজ সূত্র থেকে কি লিখতে পারি? ও কিউ ভেক্টর সমান হচ্ছে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর। আমার দরকার কি? দরকার হচ্ছে পি কিউ ভেক্টর, সেটা হচ্ছে আমার সরণ ভেক্টর। কেন দরকার? কারণ সরণ যদি আমি ভেক্টর বার করতে পারি, তাহলে এখানে অলরেডি বল ভেক্টর রেডি আছে। তাহলে বল আর সরণকে ডট প্রোডাক্ট করে দেবো, পেয়ে যাব আমি কৃতকার্য। তাহলে এখানে পিকিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টরটা হচ্ছে কি r2, আর ওপি ভেক্টরটা কি, এটা মাইনাস হয়ে যাবে এদিকে, হচ্ছে r1। তাহলে আমাকে বলো তো দেখি, যদি কোনো বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হয়, তাহলে মূল বিন্দু ও এর সাপেক্ষে তার অবস্থান ভেক্টরটা কি হয়? প্রিয়ন্তন, কোন একটা বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, তাহলে মূল বিন্দু সাপেক্ষে সেই বিন্দুটির অবস্থান ভেক্টর কি হবে?
ভেরি গুড। তাহলে দেখো এটা যদি r1 ভেক্টর হয় তাহলে r1 ভেক্টরটা কেমন দেখতে হবে? x মানে কি 2, তাহলে 2i ক্যাপ প্লাস 1j ক্যাপ মানে শুধু j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে বলো তো দেখি কিউ ও কিউ r2 ভেক্টরটা কেমন হবে? এই স্থানাঙ্ক অনুযায়ী হবে 1i ক্যাপ মানে শুধু i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এইখানে আমি r2 বসাবো, এখানে r1 বসাবো, নিয়ে বিয়োগ করব। তাহলে কত হবে দেখো তো, কত হলো পিকিউ ভেক্টরটা? তাহলে পিকিউ ভেক্টর সমান 1i ক্যাপ প্লাস 3j ক্যাপ, দেখো ভুল হলে বলে দিও, 2k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ সমান হচ্ছে এখানে মাইনাস i ক্যাপ প্লাস j ক্যাপ শুধু। আর বল ভেক্টরটা কত ছিল? এটা সরণ ভেক্টর। বল ভেক্টর কত ছিল? বল ভেক্টর এফ ভেক্টর সমান কত দেওয়া ছিল? কোনটা হবে গো? 2j ক্যাপ, ঠিক। বল ভেক্টরটা কি ছিল বলো? আমার আগের পাতা যাওয়া যায় না। প্লাস কে ক্যাপ। তাহলে এবার কৃতকার্য সমান কত হবে? এফ ডট এস। তার মানে কত? এফ মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস কে ক্যাপ ডট মাইনাস i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তাহলে কে ক্যাপ নাই মানে কে ক্যাপের কোনো লোক নাই। তাহলে এটাকে আমি বলতে পারি প্লাস 0k ক্যাপ। তাহলে আমরা জানি যে 2 ইন্টু -1 তাহলে -2 প্লাস 3 ইন্টু 2 মানে হচ্ছে 6, আর এটা হয়ে গেল 0। তাহলে এটা হচ্ছে 4 ইউনিট। এটা হবে অ্যান্সার। তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে পারে। তাহলে এইটা হলো ভেক্টর দিয়ে ক্যালকুলেশন। আর কিভাবে কৃতকার্য ক্যালকুলেশন করতে পারি? গ্রাফ দিয়ে করতে পারি। তো দেখি গ্রাফ দিয়ে কেমন করে করতে পারি। এটা কি বোঝা গেল? একটু আওয়াজ ফাওয়াজ দাও, বুঝতে পেরেছো এটা? প্রত্যেকে, সবাই? আর ওকে, নেক্সট হচ্ছে গ্রাফ দিয়ে। গ্রাফিক্যাল ক্যালকুলেশন অফ কৃতকার্য। কৃতকার্যের কৃতকার্য নির্ণয় ক্ষেত্রে আমরা গ্রাফ দিয়ে ক্যালকুলেশন করব। এক্ষেত্রে প্রদত্ত কি থাকবে? এক্ষেত্রে প্রদত্ত থাকবে cos থিটা সমান 1 মানে থিটা সমান 0 ডিগ্রি। মানে কি? যেদিকেই বল দিয়েছি সেদিকেই সরণ হয়েছে। যেদিকে বল সেদিকেই সরণ। তাহলে এই ক্ষেত্রে এই যে কেস, তার ক্ষেত্রে কৃতকার্য কি হবে বলো তো দেখি? তার ক্ষেত্রে কৃতকার্য কি হবে? এফ ইন্টু এস, শুধু এফ এস। তাহলে যদি আমার এখানে গ্রাফ থাকে, সরণ বল, আর এইদিকে ধরো সরণ এক্স আছে, এটা হচ্ছে প্রযুক্ত বল, আর এটা হচ্ছে বল প্রয়োগের দরুন সরণ। এদের যদি গ্রাফ আমার থাকে এরকম, তাহলে সেক্ষেত্রে আমার কৃতকার্য কি হবে? এখানে বল হচ্ছে ভেরিয়েবল। কোন অক্ষে ক্ষেত্রফল? ক্ষেত্রফল তো আমি বল অক্ষে করতে পারবো, সরণ অক্ষে। এবার এইটা হবে ক্ষেত্রফল, এই দিকের অক্ষে নয়। কেন? তার কারণ হচ্ছে এই যে বলটা এখানে হচ্ছে, যেহেতু প্রযুক্ত বল ভ্যারি করছে, তাই আমি এই যে যেটা দেখতে পাচ্ছ, এটাকে ক্ষুদ্র 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 স্টেপে আমি ভাগ করতে পারি। এটাকে ধরে নাও আমি জুম করছি, জুম করলে আমি কেমন দেখতে পাবো? এইটা হচ্ছে প্রযুক্ত বল এফ, আর এইটাকে জুম করেছি ধরো এরকম করে ভ্যারি হয়ে আছে, এই জায়গাটুকু জুম করেছি শুধু। তাহলে আমরা কি করতে পারি? এটাকে ধরো এই একটা অংশ নিলাম, এটাকে ছোট ছোট স্টেপে ভাঙলাম, এরকম একটা নিলাম, তারপরে এইখানে একটা নিলাম গড়, এরকম একটা নিলাম, এইখানে একটা নিলাম, আবার এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এরকম ছোট স্লাইস ভাগ করলাম। আর এই ছোট্ট ছোট্ট যে দৈর্ঘ্য, সেগুলোকে আমি নিলাম ডিএক্স।
এটাকেও আমি নিলাম ডিএক্স, এটাকে নিলাম ডিএক্স, এটাকে নিলাম ডিএক্স, এটাকে নিলাম ডিএক্স, আর এর মধ্যবিন্দুতে যে বল সেটা হলো এফ, এটা F1 হবে, এটা F2 হবে, আলাদা আলাদা এফ হবে। কিন্তু আমি ধরে নিলাম যে যখন ও এক্স দূরত্বে আছে তখন তার বলের মান হচ্ছে এফ। তাহলে এই যে ক্ষুদ্র ক্ষেত্রফল, এই যে ক্ষুদ্র কৃতকার্য, সেটা ডিডাব্লিউ সমান হবে এফ ইন্টু ডিএক্স। তাহলে আমরা জানি যে ডিএক্স যেটা হয়, ডিএক্স যেটা হয় তার অক্ষে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। যদি এটা এক্স ইন্টু ডিএফ হতো তা হয় না কৃতকার্যের ক্যালকুলেশনে, এফ ইন্টু ডিএক্স হয়। তার জন্য এখানে এক্স অক্ষে আমি ক্ষেত্রফল নির্ণয় করব। তার মানে এখানে কি বুঝতে চাইলাম, এখানে আমরা কি বুঝলাম, এটাই আমরা বুঝলাম যে বল যদি দেওয়া থাকে সরণের সাথে সাথে এবং বলা থাকে যে যেদিকে বল সেদিকেই সরণ, এক্স অক্ষ দিকে গতিশীল, ওয়াই অক্ষ দিকে গতিশীল এবং বলও হচ্ছে ওয়াই অক্ষ দিকে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি একই দিকে। সেক্ষেত্রে বল সরণের লেখচিত্র দেওয়া থাকলে সরণ অক্ষে প্রযুক্ত বলের কার্ভ যে ক্ষেত্রফল তৈরি করবে তাকেই আমরা বলবো কৃতকার্য। তাহলে যদি তোমাদের এরকম দেয়, আর এখান থেকে আমরা কি বুঝলাম, আর একটা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে, পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের মান ধরে নাও সময়ের সাথে সাথে বাড়ছে বা কমে যাচ্ছে, তার ক্ষেত্রে কৃতকার্যের ফর্মুলা কি দেখলাম, কৃতকার্য আমরা কি করে ক্যালকুলেট করি, কৃতকার্য ক্যালকুলেট করার আগে আমাদেরকে ছোট্ট কৃতকার্য বার করতে হয়, ক্ষুদ্র একটা কৃতকার্য বার করতে হয়। সেই ক্ষুদ্র কৃতকার্যটা কি হবে, এফ ডট ডিএস ধরলাম ছোট্ট কৃতকার্য, এইটা হলো তোমার ডিডাব্লিউ। তাহলে ডাব্লিউ সমান হবে ইন্টিগ্রেশন এফ ডট ডিএস। আমরা জানি ছোট জিনিস জুড়ে জুড়ে বিন্দু জুড়তে জুড়তে যদি সিন্ধু করতে হয় তাহলে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আর যদি আমি কাউকে কেটে কুটে ছোট ছোট করতে চাই, সেগুলো খুব বাজে কনসেপ্ট বলছি, এগুলো কোনো কনসেপ্ট নয়, তাও আমি জাস্ট বলতে চাইছি ছোট জিনিস জুড়তে 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 যদি বড় করতে হয় তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হয়, কারণ ইন্টিগ্রেশন হচ্ছে সামেশন, সামেশন যোগফল। ওকে, আর এখানে আমরা তাহলে দেখলাম এইটা হলো তার ফর্মুলা। আর কি দেখলাম গ্রাফের ক্ষেত্রে, ধরে নাও এটা হচ্ছে প্রযুক্ত বল এফ, এটা হচ্ছে এক্স, আর এইটা হচ্ছে তোমার ধরে নাও 5 নিউটন, আর এইটা হচ্ছে 0 টু ধরে নাও 2 মিটার। তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য কত, একদম তাই, এইটা হচ্ছে ধরো 5 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন, আর এইটা হচ্ছে তোমার 2 মিটার। তাহলে 5 × 2 সমান হচ্ছে 10 ইউনিট, ইউনিটটা আমি এখনো বলিনি, যাই হোক তোমরা জানো 10 জুল। ওকে, সিমিলারলি বিভিন্ন ধরনের ক্যালকুলেশন এরকম পড়তেই পারে। এইটা ধরে নাও ফোর্স, প্রযুক্ত বল, এটা হচ্ছে এক্স, ধরে নাও এরকম করে একটা দিল, এইটা ধরে নাও তোমার 2 নিউটন, এইটা হচ্ছে ধরে নেয় -2 নিউটন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 10 মিটার। এক্ষেত্রে কৃতকার্য কত হবে, একদম তাই, এক্ষেত্রে কৃতকার্য হবে 0, কারণ এইটা দেখো পজিটিভ আর এইটা দেখো নেগেটিভ। তাহলে এইটা নেগেটিভ আর এটা পজিটিভ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তো, ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ গণিত ভূমি গণিত উচ্চতা, তাহলে এর ক্ষেত্রফল হবে পজিটিভ হাফ গণিত ভূমি গণিত উচ্চতা, আর এর ক্ষেত্রফলটা হবে নেগেটিভ মাইনাস হাফ গণিত ভূমি গণিত উচ্চতা। তাহলে যোগ করে দিলে এটা হবে 0, 0 জুল। তাহলে এইটুকু জিনিস আপাতত আমাদের থাক, আমি এখানে ইউনিট এবং ডাইমেনশনটা বলে দিই। ইউনিট হচ্ছে নিউটন মিটার, যেটাকে আমরা জুল বলতে পারি, আর ডাইমেনশন এফ ইন্টু এস কস থিটা, এর যা ডাইমেনশন হবে তাই, এফ এর ডাইমেনশন, এস এর ডাইমেনশন আর কস থিটার ডাইমেনশন। এবার আমাকে বলো তো দেখি কস থিটার ডাইমেনশন কি হবে, 1 হবে, কারণ কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি
ভূমির ডাইমেনশন ও দৈর্ঘ্য, অতিভুজের ডাইমেনশন ও দৈর্ঘ্য, তাহলে এটা হয়ে গেল 1। বলের হচ্ছে mL t⁻², আর এস এর হচ্ছে একটা এল, তাহলে এইখানে হয়ে গেল তোমার mL² t⁻²। এটা হলো সিজিএস পদ্ধতিতে, সরি এসআই পদ্ধতিতে এটা। সিজিএস পদ্ধতিতে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে তোমার ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটারকে বলা হয় আর্গ। আমরা জানি যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। সেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো যে 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্গ। ও আগেরটা কি 10⁷ লিখে দিলাম নাকি রে আগের পাতায়? ওটা হবে 10⁻, যেহেতু 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার সমান 10⁵ ডাইন, আর এটা হচ্ছে 10⁻² সেন্টিমিটার, তাহলে 10⁷ ডাইন সেন্টিমিটার। এগুলো সম্ভবত তোমরা আহ, মানে এগুলো করা উচিত যদি তোমরা খুব ভালোভাবে ক্লাস 9 পড়ে থাকো। এগুলো ক্লাস 9-এ কিন্তু থাকা উচিত। স্টিল একবার আমরা এগুলো বলে দিলাম। তো প্রথম প্রথম আমাদের মনে হবে যে আমরা যে সমস্ত জিনিসগুলো আলোচনা করছি সেগুলো খুব ইজি। সেই জিনিসগুলো আমরা অবশ্যই আলোচনা করবো একবার হলেও। ওকে, এখানে দেখো তোমাদের বইয়ে অনেকগুলো দেওয়া আছে, গাণিতিক সমস্যা এবং সমাধান দেওয়া আছে। আমার এখানে মানে তোমার চ্যাপ্টারে সেখানে উদাহরণ দেওয়া আছে মোটামুটি 9টা। সমতার আগে, তাহলে হোমওয়ার্ক হচ্ছে সমতা শুরুর আগে, এর আগে 9টি সলভ প্রবলেম আছে। এগুলো অবশ্যই করবে, কারণ এই যে যেটুকু ডিসকাস করলাম এর মধ্যে থেকে তোমাদের এক পিস প্রশ্ন অলরেডি এসে গেছে। এক পিস প্রশ্ন পরীক্ষায় এসে যাবে, অলরেডি এসে গেছে। এর মধ্যে থেকে এই ডিসকাশনের মধ্যে এক পিস প্রশ্ন আমাদের কিন্তু অলরেডি ডান। যাই হোক, ঠিক আছে, তাহলে নেক্সট ডে আমরা ক্ষমতা পড়বো। ক্ষমতা আমাদের বেশি টাইম লাগবে না, তারপর আমরা ডিটেলসে ঢুকে যাব স্থিতিশক্তি, গতিশক্তি, সাম্য, হেন তেন ইত্যাদি ইত্যাদি। চলো তাহলে টাটা, গুড নাইট।